তার 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর মধ্যে 3 জনকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আসামি আতিকুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আর এই ঘটনার তদন্তে কমিটি করেছে প্রশাসন। শাহজাহান আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। মাস দেড়েক আগে আজিজুল হক কলেজে ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে মেয়েটির কাছ থেকে এসএসসির কাগজপত্র সহ 4000 টাকা নিয়েছিল তুফান সরকার। পরে ভর্তি করা সম্ভব নয় বলে বাড়ি থেকে সেসব ফেরত নিয়ে যেতে বলে সে। 17 জুলাই সেই কাগজপত্র নিতে গেলে নিজ বাড়িতে মেয়েটিকে ধর্ষণ করে তুফান। আর বিষয়টি ফাঁস না করার জন্য ভয়ও দেখানো হয়। আমাদের বাবা হিরোইন দিয়ে চালান করে দিবে, বাবা হিরোইন দিয়ে চালান করে দিবে, থানায় ধরে দিবে, আমাদের এই হুমকি দিছে আমাদেরকে। এদিকে এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে তৎপর হয়ে ওঠেন তুফানের স্ত্রী আশা সরকার এবং স্ত্রীর বড় বোন পৌর কাউন্সিলর মার্জিয়া আক্তার। গেল শুক্রবার 8-10 জন ক্যাডার দিয়ে ওই মেয়ে এবং তার মাকে তুলে নিয়ে যাওয়া হয় চকসূত্রাপুর এলাকায় কাউন্সিলর মার্জিয়ার বাড়িতে। সেখানে প্রায় 4 ঘন্টার নির্যাতনে শুধু মারধরি করা হয়নি, এক পর্যায়ে নাপিত ডেকে মাথা ন্যাড়া করে দেওয়া হয় মা মেয়ের। কমিশনারের বোন, তার মা, এই 3 জনের আমি বিচার চাই, কঠিন থেকে কঠিন শাস্তি। এটা দেখে যান অন্য কমিশনারেরা সাবধান হয়ে যায়, তারা যেন ভয় পায়, নেক্সট টাইমে তারা যেন এই কাজ না করে। সাদা কাগজে স্বাক্ষর নিয়ে 24 ঘন্টার মধ্যে বগুড়া ছেড়ে চলে যেতে বলা হয় তাদের, নয়তো অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়ার হুমকি দেওয়া হয়। থানায় ধরে দিবে, আমাদের এই হুমকি দিচ্ছে আমাদেরকে, মানে একটা সাদা পেজে আমাদের সিগনেচার নিচে জোর করে। এরই মধ্যে অভিযুক্ত তুফান সরকারের এক সহযোগী আতিকুর রহমান ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তুফান এবং তার 2 সহযোগী রিমান্ডের আবেদন আমরা করেছিলাম এবং বিজ্ঞ আদালত আমাদের আবেদনে সন্তুষ্ট হয়ে 7 দিনের আবেদনের প্রেক্ষিতে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। এবং অপরাপর যে আসামিগুলো রয়েছে, ওয়ার্ড কাউন্সিলর রুমকি এবং তুফানের স্ত্রী এবং তার মা, তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। শ্রমিক লীগ নেতা তুফান সহ 3 আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শাহরিমা বৃতি, 71। একটি দেশ, 17 কোটি জাগ্রত হৃদয়ের বাংলাদেশ। লক্ষ্য একটাই, এমন এক সৃষ্টি যা করবে ইতিহাস, প্রতিষ্ঠা করবে স্বপ্নের বুনিয়াদ। জনগণী দেশ, সমৃদ্ধ বাংলাদেশ। আজ আমরা কথা বলবো বগুড়ায় ছাত্রী ধর্ষণ এবং মা মেয়েকে নির্যাতনের মামলার নানা দিক নিয়ে। আর এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জনাব রিয়াজুল হক এবং বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং শুরুতে জনাব সনাতন চক্রবর্তী, আপনার কাছে জানতে চাই, ছাত্রী ধর্ষণ এবং মা মেয়েকে নির্যাতন এই মামলার তদন্ত এখন কোন পর্যায়ে আছে? আমরা 7 জন আসামি আটকের কথা শুনছি। মূল আসামি যারা ছিল তাদের মধ্যে 1 জন এখন পর্যন্ত আটক হয়নি। তার আটকের বিষয়ে কি ধরনের তৎপরতা আছে এবং আপনারা কোনো ধরনের চাপ অনুভব করছেন কিনা? চাপ অনুভব করছি না তদন্তের ব্যাপারে। আমরা খুবই স্বাধীন এবং স্বচ্ছ নিরপেক্ষ আমরা তদন্ত করে যাচ্ছি। আমরা এই জান আমিও 6 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং সন্দেহভাজন আসামিদের মধ্যে 1 জনকে আমরা আটক করেছি এবং আমরা আমাদের যে অভিযান, সেই অভিযান অব্যাহত আছে এবং বিভিন্ন অঞ্চলে আমাদের চৌকস টিমগুলো ছড়িয়ে আছে, যারা ভালো রেজাল্ট দেবে বলে আমরা রাতের মধ্যে আবার আশা করছি। এবং আপনারা হয়তো এর মধ্যে শুনেছেন যে আমাদের ডিবি পুলিশের একটা চৌকস টিম পাবনা থেকে, সুদূর পাবনা থেকে, এখান থেকে প্রায় 150 কিলোমিটার দূরে গিয়ে তথ্য প্রযুক্তি এবং কনভেনশনাল পদ্ধতি ব্যবহার করে যে মূল আসামি, মূল অভিযুক্ত 2 জন ওয়ার্ড কাউন্সিলর রুমকি এবং তার মা রুনা বেগমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। যে আসামিদের রিমান্ডে আপনারা জিজ্ঞাসাবাদে কোনো ধরনের নতুন তথ্য পেয়েছেন কিনা এবং যাদেরকে আপনারা আটক করলেন তাদের কাছ থেকে প্রাথমিকভাবে কি ধরনের তথ্য পেয়েছেন এই ঘটনার বিষয়ে? আমরা রিমান্ডের 3 জন আসামিকে আজকে বিকালে বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে আমাদের যে তদন্ত টিম আছে, সেই টিম আমরা জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদ করার প্রেক্ষিতে এরা নতুন কোনো তথ্য দেয়নি। পুরা ঘটনাটার কথা আমাদের কাছে প্রাথমিকভাবে তারা আবার স্বীকার করেছে। জি, একটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই। আমরা তো জানি যে যারা নির্যাতিত হন বা ভিকটিম সাপোর্ট এর ক্ষেত্রে বা ভিকটিমের সুরক্ষার জন্য এক ধরনের আইন আছে, কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনেক পত্রপত্রিকায়ও দেখেছি যে ভিকটিমের ছবি ছাপাতে
সেই জায়গায় কি কাজ করার আছে আমাদের, এবং আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেবার সুযোগ আছে কিনা? ভিকটিমের ছবি আমরাও দেখেছি, কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এটা প্রকাশ করেছে তাদেরকে আমরা সতর্ক করে দিয়েছি, এবং যদি এটা চলতে থাকে এবং আমাদের নজরে যদি আসে আমরা অবশ্যই কঠোর ব্যবস্থা নেব। এবং এই আইনটা সম্পর্কে আমরা অবগত আছি যে নারী ও শিশু নির্যাতন দমন আইন, যেটা 2000 সালের সংশোধনী 2003-এর, সেখানে সুস্পষ্টভাবে বলা আছে যে ভিকটিমের নাম, পরিচয় এবং ছবি প্রকাশ করার কোনো সুযোগ এখানে নেই। তারপরে যদি কেউ করে থাকে তাহলে তার বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আচ্ছা, কি ধরনের শাস্তির বিধান আছে একটু যদি সবার জন্য জানিয়ে দেন। এটা নারী ও শিশু নির্যাতন দমন আইন আছে, যেটা সেই আইনের একটা ধারাই আছে যেখানে করা যাবে না, নাম পরিচয় এবং ছবি প্রকাশ করা যাবে না। শাস্তির বিষয়টা আমি এই মুহূর্তে বলতে পারছি না, এটা আছে, আইনে আছে, আমি কনফার্ম। জি জনাব সনাতন চক্রবর্তী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। রিয়াজুল হক, আমরা এই প্রশ্নটি, যে শেষ প্রশ্নটি সনাতন চক্রবর্তীকে করেছিলাম, সেই একই প্রশ্ন আপনার কাছেও রাখতে চাই যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমকে সেরকমভাবে সুরক্ষা পেতে দেখছি না। সব জায়গায় তার ছবি প্রকাশ পাচ্ছে এবং অহরহই এটি হচ্ছে। আপনার কি মন্তব্য এই বিষয়ে? বলা আছে যে ভিকটিমদের ছবি দেখানো যাবে না, এবং এ ব্যাপারে আমাদের আসলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এর জন্য সামাজিক মাধ্যমে যারা যোগাযোগ করে তাদের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে ভিকটিমদের ছবি না দেখানো হয়। তো এ ব্যাপারে আমাদের সবাই মিলে একত্রে কাজ করতে হবে এই সচেতনতা বৃদ্ধির জন্য, যে এটা একটা অপরাধ সেটাও তাদের বুঝিয়ে দিতে হবে। জি জনাব রিয়াজুল হক, গত কয়েক বছর ধরে আমরা ধর্ষণ, নির্যাতন এবং খুন এই একই জায়গায় হতে দেখছে এরকম এই অপরাধগুলো। সেই জায়গায় বেড়ে যাওয়ার আসলে কি কারণ বলে মনে করছেন আপনি? না, বেড়ে মানে এই জাতীয় অপরাধ তো সামাজিক একটা অস্থিরতা আছে, সেই কারণে আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন এই খুন বা ধর্ষণ বা নির্যাতন, নারী নির্যাতন, মেয়েদের নির্যাতন, এগুলো অহরহ ঘটে যাচ্ছে। তো এটা সব জায়গায়, সব দেশেই ঘটছে কম বেশি। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এর জন্য আমাদের আমার দেশে কিন্তু অনেক ভালো ভালো আইন আছে, আইনের প্রয়োগটা সঠিকভাবে হতে হবে এবং বিচারের একটা সংস্কৃতি আমাদের দেশে স্থাপন করতে হবে। বিশেষ করে এই বগুড়ার ঘটনাটা যদি আমরা দেখি, এখানে আমি বলবো যে অপরাধটা হয়েছে এটা তো একটা অমার্জনীয় অপরাধ। তুফান সরকার বা তারা যারা তার সঙ্গের লোকেরা যেগুলো করেছে, তবে তাৎক্ষণিকভাবে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের ব্যাপারে জেলা প্রশাসন তো এগিয়ে আসা হয়েছে, তারাও তদন্ত কমিটি করেছে। আমার কিছু সময় আগে জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছে, তারাও বলেছে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে এই মেয়েকে আইনি সহায়তা সহ তাকে কলেজে ভর্তি হওয়া সহ সব ধরনের সহযোগিতা আমরা করব। এবং আমি আরেকটা জিনিস দেখলাম যেটা ভালো লেগেছে, সেটি হচ্ছে সে একটি রাজনৈতিক দলে বিলং করে, সে একটি রাজনৈতিক দলের স্থানীয় সভাপতি বা একটা কিছু এরকম দেখলাম, রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের, এবং সেই রাজনৈতিক দল থেকে এবং সরকারি দল তাকে বহিষ্কার করা হয়েছে। জনাব রিয়াজুল হক, আপনি বলছিলেন যে মানে বিচারের এই ধরনের ঘটনার বিচারের একটা সংস্কৃতি তৈরি করতে হবে, সেই সংস্কৃতি থেকে কি আমরা একটু পিছিয়ে আছি? মানে আপনাদের কাছে সবচেয়ে বেশি খোঁজ খবর থাকে এগুলোর, আমরা সংবাদ মাধ্যম খুব বেশি সোচ্চার হয়, এই ধরনের অনেক ঘটনাগুলো সামনে চলে আসে এবং আমরা দেখছি যে প্রাথমিকভাবে তাদেরকে বিচারের মুখোমুখি করা যায়, কিন্তু শেষ পর্যন্ত বিচার পাওয়ার হারটা আসলে কিরকম? না, এটা খুব ভালো প্রশ্ন করেছেন। যে একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে এই বিচারহীনতা একটা সংস্কৃতি আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়ে গেছিল প্রায়। তো আমরা দেখতে পাচ্ছি যে সেই বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা ধাপে ধাপে বেরিয়ে আসার জন্য আমাদের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, আইন করা হয়েছে, আইনের প্রয়োগের ব্যাপারে যথার্থ সতর্কতা পালন করা হচ্ছে। তো আপনি যেটা বলেছিলেন যে আলটিমেটলি কি হয়, এন্ড রেজাল্ট কি,
আসলে এন্ড রেজাল্ট কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এন্ড রেজাল্ট কিন্তু আমরা সন্তোষজনক বলতে পারি না কোনো ক্রমেই। কারণটা হচ্ছে একটা বিচারের যে দীর্ঘসূত্রিতা রয়েছে, বিচারের যে প্রক্রিয়াটা রয়েছে, এই প্রক্রিয়াটার মধ্যেই বিভিন্ন স্তরে স্তরে যে কাজগুলো করা হচ্ছে সেই কাজগুলো আসলে বিচার ব্যবস্থার ফলাফলে আদালতকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যাপারে আদালতের জন্য সহায়ক হচ্ছে না। যেমন ধরেন, যদি পুলিশ যখন ইনভেস্টিগেশন করবে, আমরা আশা করবো যে এটা দ্রুততম সময়ের ভিতর তদন্তটা শেষ করে পুলিশ তার রিপোর্ট অর্থাৎ চার্জশিট দিবে। আমরা আশা করব প্রত্যেকটা আলামত যাতে সঠিকভাবে সংরক্ষণ করা হয়। আমরা আশা করতে চাই যে প্রসিকিউশন লয়ার যারা আছে তারা এ ব্যাপারে তৎপর থাকবে, মামলাটা যেন দ্রুত নিষ্পত্তি হয়। তো এই যে বিভিন্নভাবে আসামি পক্ষ থেকে যে মামলাকে বিলম্বিত করার যে প্রক্রিয়া, তার মানে এক ধরনের দীর্ঘসূত্রিতার মধ্যে যায় এবং যারা এই ধরনের ভিকটিম থাকেন তারা একটা দীর্ঘ সময়ে বিচার প্রার্থনার ক্ষেত্রে বা এক পর্যায়ে আসলে নিজেরাই খুব হতাশার মধ্যে পড়ে যান এবং তার থেকেও অনেক সময় যিনি অভিযুক্ত তিনি এক ধরনের সুবিধা পেয়ে যান। মানবাধিকার কমিশনের এখানে কোনো ধরনের কাজ করবার সুযোগ আছে কিনা, মানে সাধারণ মানুষকে সাথে নিয়ে একেবারে, মানে আপনারা আসলে কি ধরনের কাজ করে থাকেন এরকম জায়গায়? ডেফিনেটলি আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে এক নম্বর কথা হচ্ছে যে বিচার প্রক্রিয়াটা যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্য বিচার প্রক্রিয়ার সাথে যারা জড়িত আছে, বিশেষ করে আমি পুলিশের যারা ইনভেস্টিগেশন তদন্তের দায়িত্বে আছে, যারা বা প্রসিকিউশনের দায়িত্বে যে সমস্ত লয়াররা আছে, তাদের পরে আমরা সবসময় তাদেরকে বলে যেটা তড়িৎ করতে হবে। এবং তারপরে আমরা দেখি যেটা হয় না, আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা জেলাতে মানবাধিকার কমিশনের থেকে আইনি সহায়তা দেওয়ার জন্য আমরা, যদি এটা রাষ্ট্রবাদী কেস, রাষ্ট্র এখানে মূলবাদী, তো এখানে তারপরেও মানবাধিকার কমিশনের পক্ষ থেকে এই প্রসিকিউশনটাকে সহায়তা দেওয়ার জন্য বিচারে যাতে সঠিকভাবে তথ্যপত্র উপস্থাপন করে আদালতের সামনে, এবং আদালতও যেন একটা ক্ষেত্র প্রস্তুত হয় তাকে শাস্তি দেওয়ার মতো, তার অপরাধগুলো সঠিকভাবে আদালত। আমাদের দেশে দেখা যায় যে যিনি ধর্ষিত হয়েছেন তাকেই আসলে প্রমাণ করতে হয় যে তিনি ধর্ষিত হয়েছেন। এই জায়গায় তিনি কিছুটা পিছিয়ে থাকেন কিনা যিনি নির্যাতিত হয়েছেন, আপনি কি মনে করেন? হ্যাঁ, এটা একটা চমৎকার কথা বলেছেন যে এই যে ডিফেন্স লয়ারদের যে বিভিন্ন বিব্রতকর প্রশ্নগুলো করতে হয় আদালতে, যার ফলে অনেক মানুষ এদের এই প্রশ্নের সম্মুখীন হতে মানে আসলে তারা আর কত বেইজ্জত হবে, একটা বেইজ্জতি হয়েছে আবার বেইজ্জত হতে হয়। তো এই ব্যাপারে আমার মনে হয় যে আমাদের যে নর্মস আছে, নর্মসগুলো আমাদের প্রত্যেকের মেনটেন করা উচিত, যে কোনো মানুষকে তারপর নির্যাতন হয়েছে সেটাকে ডিফেন্ড করার অনেক উপায় আছে, কিন্তু এই নির্যাতিতকে এইরকম মানে বাজে প্রশ্ন করে নির্যাতিতকে আরো বেশি নির্যাতিত ব্যক্তিদেরকে আরো বেশি করার ফলে হয় কি, মানুষের আইনের লড়াইয়ের প্রতি তাদের কি বলবো, তাদের স্পৃহাটা কমে যায়, যার ফলে ওই অপরাধীরা আবার পরবর্তীকালে যারা অপরাধ করে তারা অপরাধের সুযোগ পায়। জি জনাব রিয়াজুল হক, আপনাকে অনেক ধন্যবাদ।